এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনাপ্রসূত। এর সাথে কোনো বাস্তব ব্যক্তি, ঘটনা বা স্থানের মিলিয়ে দেখা ঠিক নয়। কোনো চরিত্র বা ঘটনার সাথে বাস্তব জীবনের কোনো মিল থাকলে তা সম্পূর্ণরূপে কাকতালীয়। এই গল্পের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন। নমস্কার বন্ধুরা, আমি রূপম আর আপনারা শুনছেন রূপম স্টোরি লাইন্স। আজ আমাদের বিশেষ নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নষ্ট নীড় পর্ব 2। গল্পটা শুরু হচ্ছে, শুনতে থাকুন। অমল বলিল, বৌঠান, আমাদের এই বাগানে সেকালের রাজকন্যার মতো তোমাকে নিজের হাতে গাছে জল দিতে হবে। চারু কহিল, আর ওই পশ্চিমের কোণাটাতে এক কুড়ে তৈরি করে নিতে হবে, হরিণের বাচ্চা থাকবে। অমল কহিল, আরেকটি ছোট্টখানো ঝিলের মতো করতে হবে, তাতে হাঁস চড়বে। চারু সে প্রস্তাবে উৎসাহিত হইয়া কহিল, আর তাতে নীলপদ্ম দেব। আমার অনেক দিন থেকে নীলপদ্ম দেবার স্বাদ আছে। অমল কহিল, সেই ঝিলের ওপর একটি সাঁকো বেঁধে দেওয়া হবে, আর ঘাটে একটি বেশ ছোট ডিঙি থাকবে। চারু কহিল, ঘাট অবশ্য সাদা মার্বেলের হবে। অমল পেন্সিল কাগজ লইয়া, রুল কাটিয়া, কম্পাস ধরিয়া মহা আড়ম্বে বাগানের একটা ম্যাপ তৈরি করল। উভয়ে মিলিয়ে দিনে দিনে কল্পনার সংশোধন পরিবর্তন করতে করতে 20-25 খানা নতুন ম্যাপ আঁকা হইল। ম্যাপ খাড়া হইলে কত খরচা হইতে পারে তার একটা এস্টিমেট তৈরি করতে লাগলো। প্রথম সংকল্প ছিল চারু নিজের বরাদ্দ মাসাহারা হইতে ক্রমে ক্রমে বাগান তৈরি করিয়া তুলিবে। ভূপতি তো বাড়িতে কোথায় কি হইতেছে তাহা চাহিয়া দেখে না। বাগান তৈরি হলে সেখানে নিমন্ত্রণ করিয়া আশ্চর্য করিয়া দিবে তাকে। সে মনে করিবে আলাদিনের প্রদীপের সাহায্যে জাপান দেশ হইতে একটা আস্ত বাগান তুলিয়া আনা হয়েছে। কিন্তু এস্টিমেট যথেষ্ট কম করিয়া ধরিলেও চারুর সঙ্গতিতে কুলায় না। অমল তখন পুনরায় ম্যাপ পরিবর্তন করতে বসিল। কহিল, তাহলে বৌঠান এই ঝিলটা বাদ দেওয়া যাক। চারু কহিল, না না, ঝিল বাদ দিলে কিছুতেই চলবে না, ওতে আমার নীলপদ্ম থাকবে। অমল কহিল, তোমার হরিণের ঘরের টালির ছাদ নাই দিলে, ওটা অমনি একটা সাদাসিধে খড়ো চাল করিলেই হবে। চারু অত্যন্ত রাগ করিয়া কহিল, তাহলে আমার ও ঘরের দরকার নেই, ও থাক। মার্সিস হইতে লবঙ্গ, কোনাট হইতে চন্দন এবং সিংহল হইতে দারচিনির চারা আনিবার প্রস্তাব ছিল। অমল তাহার পরিবর্তে মানিকতলা হইতে সাধারণ দেশি ও বিদেশি গাছের নাম করতে চারু মুখ ভার করিয়া বসিল। কহিল, তাহলে আমার বাগানের কাজ নেই। এস্টিমেট করিবার এইরূপ কথা নয়। এস্টিমেটের সঙ্গে সঙ্গে কল্পনাকে খর্ব করা চারুর পক্ষে অসাধ্য, এবং অমল মুখে যাহাই বলুক মনে মনে তাহারও সেটা রুচিকর নয়। অমল কহিল, তবে বৌঠান, তুমি দাদার কাছে বাগানের কথাটা পারো, তিনি নিশ্চয়ই টাকা দেবেন। চারু কহিল, না, তাকে বললে মজা কি হলো, আমরা দুজনে বাগান তৈরি করে তুলব। তিনি তো সাহেব বাড়িতে ফরমাস দিয়ে ইডেন গার্ডেন বানিয়ে নিতে পারেন। তাহলে আমাদের প্ল্যানের কি হবে? আমরা গাছের ছায়ায় বসিয়া চারু এবং অমল অসাধ্য সংকল্পের কল্পনাসুখ বিস্তার করিতেছিল। চারুর ভাজ মন্দা দোতলা হইতে ডাকিয়া কহিল, এত বেলায় বাগানে তোরা কি করছিস? চারু কহিল, পাকা আমরা খুঁজছি। লোবদা মন্দা কহিল, পাশ যদি আমার জন্যেও আনিস। চারু হাসিল, অমলও হাসিল। তাহাদের সংকল্পগুলির প্রধান সুখ এবং গৌরব এই ছিল যে সেগুলি তাহাদের দুজনের মধ্যেই আবদ্ধ। মন্দার আর যা কিছু গুণ থাক, কল্পনা ছিল না। সে সকল প্রস্তাবের রস গ্রহণ করিবে কি করিয়া সে এই দুই অসভ্যের সকল প্রকার কমিটি হইতে একেবারে বর্জিত। অসাধ্য বাগানের এস্টিমেট কমল না, কল্পনাও কোনো অংশে হার মানিতে চাহিল না।
সুতরাং আমড়া তোলার কমিটি এভাবেই কিছুদিন চলিল। বাগানের যেখানে ঝিল হইবে সেখানে হরিণের ঘর হইবে, যেখানে পাথরের বেদি হইবে অমল সেখানে চিহ্ন কাটিয়া রাখিল। তাদের সংকল্পিত বাগানে এই আমড়া তোলার চারদিক কিভাবে বাধা হইতে হইবে অমল একটি ছোট কোদাল লইয়া তাহাদের দাগ কাটিতেছিল। এমন সময় চারু গাছের ছায়ায় বসিয়া কহিল, অমল, তুমি যদি লিখতে পারতে তাহলে বেশ হতো। অমল জিজ্ঞাসা করিল, কেন বেশ হতো কেন? চারু, তাহলে আমাদের এই বাগানের বর্ণনা করে তোমাকে দিয়া একটা গল্প লেখাতুম। এই ঝিল, এই হরিণের ঘর, এই আমড়া তোলা সমস্তই তাতে থাকতো। আমরা দুজন ছাড়া কেউ বুঝতে পারতো না। বেশ মজা হতো। অমল, তুমি একবার লেখবার চেষ্টা করে দেখো না, নিশ্চয়ই তুমি পারবে। অমল কহিল, আচ্ছা, যদি লিখতে পারি তো আমাকে কি দেখবে? চারু কহিল, তুমি কি চাও? অমল কহিল, আমার মশারি চালে আমি নিজে লতা এঁকে দেব, সেইটে তোমাকে আগাগোড়া রেশম দিয়ে কাজ করতে হবে। চারু কহিল, তোমার সমস্ত বাড়াবাড়ি। মশারির চালের আবার কাজ? মশারি জিনিসটাকে একটা শ্রীহীন কারাগারের মতো করিয়া রাখার বিরুদ্ধে অমল অনেকটা কথা বলিল। সে কহিল, সংসারের 15 আনা লোকের যে সৌন্দর্যবোধ নাই এবং কুশিতা তাহাদের কাছে কিছুমাত্র পীড়াকর নহে, ইহাই তাহার প্রমাণ। চারু সে কথা তৎক্ষণাৎ মনে মনে মানিয়া লইল এবং আমাদের এই দুটি লোকের নিভৃত কমিটি যে সেই 15 আনার অন্তর্গত নহে, ইহা মনে করিয়া সে খুশি হইল। কহিল, আচ্ছা বেশ, আমি মশারির চাল তৈরি করে দেব, তুমি লেখো। অমল রহস্যপূর্ণভাবে কহিল, তুমি মনে করো আমি লিখতে পারিনি? চারু অত্যন্ত উত্তেজিত হইয়া কহিল, তবে নিশ্চয় তুমি কিছু লিখছ, আমাকে দেখাও। অমল, আজ থাক বউঠান। চারু, না, আজকেই দেখাতে হবে। মাথা খাও, তোমার লেখা নিয়ে এসো। চারু তাহার লেখা শোনাইবার অতীব্রতাতেই অমলকে এতদিন বাধা দিতেছিল। পাছে চারু না বোঝে, পাছে তার ভালো না লাগে, এই সংকোচে সে তাড়াইতে পারছিল না। আজ খাতা আনিয়া একটুখানি লাল হইয়া একটুখানি কাশিয়া পড়িতে আরম্ভ করিল। চারু গাছের গুড়িতে হেলান দিয়া ঘাসের ওপর পা ছড়াইয়া শুনিতে লাগিল। প্রবন্ধের বিষয়টা ছিল আমার খাতা। অমল লিখিয়াছে, হে আমার সুখাতা, আমার কল্পনা এখনো তোমাকে স্পর্শ করে নাই। সতিকা গৃহে ভাগ্য পুরুষ প্রবেশ করিবার পূর্বে শিশুর ললাট পট্টের ন্যায় তুমি নির্মল, তুমি রহস্যময়। যেদিন তোমার শেষ পৃষ্ঠার শেষ ছত্রের উপসংহার লিখিয়া দিব, সেদিন আজ কোথায়? তোমার এই শুভ্র শিশুপত্রগুলি সেই চিরদিনের জন্যই মসিচিত্রিত সমাপ্তির কথা আজ স্বপ্নেও কল্পনা করিতেছে না, ইত্যাদি অনেকখানি লিখিয়াছিল। চারু তরু ছায়ায় বসিয়া স্তব্ধ হইয়া শুনিতে লাগল। পড়া শেষ হইলে ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া কহিল, তুমি আবার লিখতে পারো না? সেদিন সেই গাছের তলায় অমল সাহিত্যের মাদক রস প্রথম পান করিল। সাকি ছিল নবীনা, রসনাও ছিল নবীন এবং অপরাহ্নের আলোক দীর্ঘ ছায়াপথে রহস্যময় হইয়া আসিয়াছিল। চারু বলিল, অমল, গোটা কতক আমরা পেরে নিয়ে যেতে হবে, নাহলে মন্দাকে কি হিসাব দেবে? মূঢ় মন্দাকে তাহাদের পড়াশোনা এবং আলোচনার কথা বলিতে প্রবৃত্তি হয় না, সুতরাং আমরা পাড়িয়া লইয়া যাইতে হইল। বাগানের সংকল্প তাহাদের অন্যান্য অনেক সংকল্পের ন্যায় সীমাহীন কল্পনাক্ষেত্রের মধ্যে কখন হারিয়া গেল তাহা অমল এবং চারু লক্ষ্য করিতে পারিল না। এখন অমলের লেখায় তাহাদের আলোচনা ও পরামর্শের প্রধান বিষয় হইয়া উঠিল। অমল আসিয়া বলে, বউঠান, একটা কথা বেশ চমৎকার ভাব মাথায় এসেছে। চারু উৎসাহিত হইয়া উঠে বলে,
চলো আমাদের দক্ষিণের বারান্দায়, ওখানে এখনই মন্দা পান সাইতে আসবে। চারু কাশিরি বারান্দায় এক জীর্ণ বেতের কেদারায় আসিয়া বসে এবং অমল রেলিংয়ের নিচেকার উঁচু অংশের উপর বসিয়া পা ছড়াইয়া দেয়। অমল লেখিবার বিষয়গুলি প্রায় অনির্দিষ্ট নহে, তাহা পরিষ্কার করিয়া বলা শক্ত। গোলমাল করিয়া সে যাহা বলিত তাহা স্পষ্ট বুঝা কাহারও সাধ্য নাই। অমল নিজেই বারবার বলিত, বৌঠান তোমাকে ভালো বোঝাতে পারছি নে। চারু বলিত, না আমি অনেকটা বুঝতে পেরেছি, তুমি এইটি লিখে ফেলো, দেরি করো না। সে কোনখানটা বুঝিয়া কোনখানটা না বুঝিয়া, অনেকটা কল্পনা করিয়া, অনেকটা অমলের ব্যক্ত করিবার আবেগের দ্বারা উত্তেজিত হইয়া মনের মধ্যে কি একটা খাড়া করিয়া তুলিত, তাহাতে সে সুখ পাইত এবং আগ্রহের অধীর হইয়া উঠিত। চারু সেদিন বিকেলেই জিজ্ঞাসা করিত, কতটা লিখিলে? অমল বলিত, এর মধ্যে কি লেখা যায়? বন্ধুরা, গল্প এখানেই শেষ নয়, গল্পের আরও পর্ব আসতে থাকবে, তোমরা শুনতে থাকো। বন্ধুরা, শেষ হলো আজকের গল্প। গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য। আজকের মতো এখানেই রাখছি, পরের দিন দেখা যাচ্ছে একটা ধামাকাদার নতুন গল্পের সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই রুমের স্টোরি লাইন শুনতে থাকুন। ধন্যবাদ।